আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, কয়টা বাজে ঘড়ি তো নাই, এটাতে মোবাইল অফ, হাতেও ঘড়ি নেই। এরকম সিচুয়েশনে আসলে ঘড়ি একটা দরকার। হাতে খুব বেশি একটা সময় নাই, একটু পরেই জমা নামাজ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বলতে পারেন একটা অ্যাওয়ারনেস রিলেটেড টপিকস। আমরা অনেকেই এই ভুলটা করি। তো এই ভুলটা করলে আসলে কি কি সমস্যায় আপনারা পড়বেন সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করব। তো আমার নিজেরও এরকম সমস্যা হয়েছে এবং আমি একটা এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। যারা বাইক কেনার পরে, বেসিক্যালি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে, সেকেন্ড হ্যান্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি, ধরেন আজকে আমি একটা বাইক কিনলাম, কালকে আমি সেল করে দিলাম, আরেকজন যখন সেটা কিনলো সেটাও আসলে সেকেন্ড হ্যান্ড বাইকই, মানে একদিন ইউজ করা বাইকও সেকেন্ড হ্যান্ড। কারণ সেটা যদি তার নামে রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে একটা ঝামেলা হবে যদি আপনি মালিকানা বদলি করে না নেন। তো আমার একটা বাইক ছিল মাঝখানে, পালসার, ওইটা আমার মালিকানা বদলি হয় নাই। তার পিছে কিছু কারণ ছিল। তো আমি কেনার পরে আর কি ওই জিনিসটা মানে রিয়েলাইজ করতে পারছি। ফার্স্টে আমি যেটা কেনার সময় শুনছিলাম যে হ্যাঁ মালিক আছে, আসলে চেঞ্জ করে দেবে। তো আমি 4,000 টাকা ডিউ রাখছি। যখন 4,000 টাকা ডিউ রাখার পরে, যখন এই 4,000 টাকা আমি পে করে তারপরে যখন আমি বাইক নেওয়ার পরে মালিকানা ট্রান্সফার করতে চাইছি, মানে ঠিক এক সপ্তাহ পরে, কারণ ওই কেনার পরের এক সপ্তাহ আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই এক সপ্তাহ পরে যখন এটা রিকোয়েস্ট করি ওই যার কাছ থেকে আমি কিনছি, সে বলে যে মালিক তো নাকি মারা গেছে। হঠাৎ, মানে হঠাৎ পোল্টি। এটা আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে এরকম হঠাৎ সিচুয়েশন, হঠাৎ চেহারা বদলায় যেতেই পারে, এটা খুবই স্বাভাবিক। তো আপনাদের যখন বাইক কিনতে যাবেন তখন কিন্তু মনে হবে যে কই, কেনার দিন তো সব ঠিকই ছিল, একসাথে খাওয়া দাওয়া করলাম, সব ঠিক ছিল। তারপর কিন্তু বাসায় চলে আসার পর তার সাথে যখন আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন তখন কিন্তু সে সব কিছু নিয়ে পল্টি দিবে, এটা খুবই স্বাভাবিক। এখন যদি আপনাকে বাইকের মালিকানা পরিবর্তন করে না দেয় কেউ, তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে সেটা একটু বলি। বাইকের মালিকানা পরিবর্তন না করলে, ধরেন এই বাইকটা দিয়ে কোনো একটা ক্রাইম করা হয়েছে, আগের মালিক বা আগের মালিকের ফ্রেন্ড এই বাইকটা নিয়ে কোনো ক্রাইম করছে, বাট সেটা সামহাও রেকর্ডে আছে, যারা মানে আইনের লোক তাদের কাছে এটা রেকর্ডে আছে, বাট এটা যার বাইক তার কাছে এটা নিয়ে কোনো ধারণাও নেই যে এই বাইকের নাম্বারটা কোনো একটা রেকর্ডে এন্ট্রি হয়ে আছে বা কোনো একটা অকারেন্সের জন্য। তো যখন সে বাইকটা সেল করে দিবে, হয়তোবা সে জানে এই রেকর্ডের ব্যাপারে বা জানে না, তখন আপনি বাইকটা ধরেন তার কাছ থেকে মালিকানা বদলি করলেন না, মনে করলেন যে না ঠিক আছে আমি 1 মাস পরে করব। এই যে একটা রিলেশনের কথা বললাম, সুন্দর একটা রিলেশন, সে তো মালিকানা চেঞ্জ করে দিবে এটা সে প্রমিস করছে, বাট পরবর্তীতে সে পোল্টি নিতে পারে। তো এরকম একটা কথা যেহেতু আমি বললাম, এখন বলি যে এই বাইকটা দিয়ে যদি কোনো, ধরেন একটা ক্রাইম স্পটে এই বাইকটা ছিল, আমি কোনো অকারেন্সের কথা স্পেসিফিক বলতেছি না, যে যেমন ধরেন এই বাইকটা দিয়ে কোনো মাদকদ্রব্য পাচার করা হয়েছে বা কোনো একটা কেসের সাথে যুক্ত এই বাইকটা, তখন কিন্তু এই বাইকটা যখন আপনি কিনবেন এবং হঠাৎ করে আপনাকে যখন ট্র্যাক করা হবে বা ট্রেস করা হবে আপনার বাইকের নাম্বারটা দেখে, কারণ অনেক সার্জেন্টের কাছে তখন এই নাম্বারটা দেওয়া থাকবে। তো হঠাৎ করে যখন আপনি একটা কট খাবেন, তখন কিন্তু ধরেন কটটা কীভাবে খাবেন, আপনার কোনো একটা চেকপোস্টে আপনাকে আটকালেও তখন তাদের কাছে কিছু বাইকের নাম্বারের লিস্ট থাকে এবং আপনার এই নাম্বারটা যখন ম্যাচ করে যাবে তখন কিন্তু আপনাকে আটকাবে। তো এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনি যেদিন বাইকটা কিনবেন সেই দিনই তাড়াহুড়া করে রাতেবেলা বাইক কেনার কোনো দরকার নাই। ইভেন ইফ টাকা যদি ডিউ রাখেন, ডিউ রেখাও কোনো লাভ নাই। আপনি সকালবেলা যাবেন, রাতেবেলা বাইক দেখে আসবেন, সকালবেলা যাবেন বাইক কিনতে, প্রয়োজনে হয়তো কিছু টাকা, 500 টাকা 1,000 টাকা অ্যাডভান্স করে আসবেন প্রয়োজনে। তো তারপর তাড়াহুড়া করার কোনো দরকার নেই, তারপর সকালবেলা যেয়ে সেটাকে একবারে মালিকানা ট্রান্সফার করে নেবেন। এই যে বললাম, যদি মালিকানা ট্রান্সফারটা না করেন, ওই বাইকটা যদি কোনো মানে ক্রাইমের সাথে যুক্ত থাকে, এরকম আমি যেটা বললাম, সেই ক্ষেত্রে আপনার বাইকটা তো সিজ করা হবেই এবং আপনাকেও থানায় নেওয়া হবে। কারণ ক্রাইম স্পটে তখন কে ছিল না ছিল এগুলো কিন্তু তখন পুলিশ হচ্ছে বিবেচনা করবে না, কারণ হচ্ছে বাইকের সাথে যে ড্রাইভারটা আছে তাকেই আটকাবে, কে মালিক না মালিক সেগুলো দেখবে না। আরেকটা অপোজিট ঘটনা বলি, যে বাইকটা বিক্রি করতেছেন সে যদি নাম ট্রান্সফার না করে দেন, এখন সেকেন্ড যে পার্টি বাইকটা কিনলো সে ধরেন কোনো একটা অবৈধ কিছু বা ধরেন কোনো একটা ক্রাইম করে বসলো,
তখন আপনি যে ফার্স্ট মালিক, আপনি বাইকের মালিকানাটা চেঞ্জ করে দেন নাই, এখন আপনার নাম্বারে সুন্দর মতো কল চলে আসবে, কারণ আপনার বাইকের নাম্বারটা ট্রেস করা হয়েছে। তো আপনার কাছে কল চলে আসবে এইটাই যে আপনিই ক্রাইমটা করছেন, সেকেন্ড যে মালিক যে ক্রাইমটা করছে সেটার কোনো প্রমাণ নাই, এবং আপনার ওই স্ট্যাম্প ট্যাম্প দিয়ে কোনো তখন লাভ হবে না। এরকম স্ট্যাম্প অনেকে বানায় নিতে পারে, অনেকে সাক্ষ্য বানায় নিতে পারে। সো এই জন্য আমি বলবো, আপনারা যখন বাইকটা সেল করবেন একটু কষ্ট করে। এখানে তো আসলে আপনার পয়সা খরচ হচ্ছে না, যেহেতু আপনি ফার্স্ট পার্টি হলে আপনার পয়সা খরচ হবে না। যে সেকেন্ড পার্টি যে কিনবে, যে ক্রেতা, তাকেই কিন্তু 6,000 বা 7,000 টাকা দিয়ে বাইকের মালিকানা ট্রান্সফার করতে হবে। সে আপনাকে যদি নিয়ে যেতে চায়, সে আপনাকে ট্রান্সপোর্ট খরচ দিয়েও নিয়ে যাবে, মানে তার হচ্ছে ঠেকা আর কি, যেটা বলতে পারেন। সে বাইক দেবে, সে ট্রান্সপোর্ট খরচ দিয়েও আপনাকে নিয়ে যাবে। তো তার সাথে যান যে মালিকানাটা পরিবর্তন করে দেন। আপনার হয়তো একটা ফিঙ্গারপ্রিন্ট দিবে, আপনার স্মার্ট কার্ডটা যেটা আপনি সেকেন্ড মালিককে দিবেন, সেই স্মার্ট কার্ডটাও কিন্তু তারা রেখে দেবে। তো রেখে দেওয়ার পরে তাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে যে নির্দিষ্ট কোনো একটা সময় পরে তার স্মার্ট কার্ডটা হয়ে আসবে, আর এই পর্যন্ত সে এই রিসিপ্টটা দিয়ে চালাতে পারবে, মানে সেকেন্ড মালিক যে হচ্ছে বাইকটা কিনছে আপনার কাছ থেকে। আবার ধরেন আরেকটা এক্সাম্পল আমি শেয়ার করি, এটা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি বোথ ক্ষেত্রেই আপনারা বিপদে পড়তে পারেন। আমার এক ফ্রেন্ডের বড় ভাই একবার একটা বিপদে পড়ছিল। সে রেগুলার একটা গলিতে তার ফ্রেন্ডের বাসায় আড্ডা দিতে যেত, তারা ছাদেই আড্ডা দিত। তো বাসার গলির নিচে বাইকটা রেখে যেত। তো বাইকটা অনেক পুরান বাইক ছিল, হন্ডা ভিএফ একটা বাইক, এটা 94 মডেলের একটা স্পোর্টস ক্যাটাগরি বাইক। তো ওইটা 125cc কিছু বাইক তখন জাপান থেকে আসছিল এরকম, এটা খুবই রেয়ার। এটা আপনারা মডেল বললে চিনবেন না, হন্ডা ভিএফ অ্যান্ড হন্ডা ভিআর। তো ওল্ড শেপের বডি কিট, মানে 90s-এর দিকে একটা স্পোর্টস বাইকের যেমন বডি কিট হতো ওরকম, মানে একটু চারকোনা শেপের, কোনো রাউন্ড শেপের না। তো সেই বাইকটা সে রেখে এরকম আড্ডা দিচ্ছিল। তো হঠাৎ করে ওই গলিতে কোনো একটা অকারেন্স ঘটে, গোলাগুলি বা কোনো একটা ধরেন ককটেল বিস্ফোরণ এরকম কিছু একটা হয়। তো হবার পরে তারা তো আর তখন ছাদ থেকে নামে নেয়, কারণ এরকম চারিদিকে পুলিশ। তারপর যখন সে বাসায় যাওয়ার জন্য তার বাইকের কাছে গেছে, যেহেতু সে গলির ভিতরে বাইক রাখছিল, তখন দেখে তার বাইকটা আসলে ওই জায়গাটাতে নাই। মানে লক টক ভেঙে পুলিশ নিয়ে গেছে, লক ভেঙে, মানে ঘাল লক, হাইড্রোলিক লক তো তখন ছিল না, ঘাল লকই থাকতো। ওটা ভেঙে নিয়ে গেছে, কই নিয়ে গেছে? রমনা থানায়। তো রমনা থানায় যাওয়ার পরে টাকা দিয়ে বাইক ছুটাবে এটা তো পরের কথা, মানে একটা ক্রাইম স্পটের বাইক আপনি টাকা দিয়েও ছুটাইতে পারবেন না, কারণ কে বা কারা এই ঘটনাটা ঘটছে তার কোনো প্রমাণ এখনো হয় নাই। প্রমাণটা ছিল আপনার বাইক, এই স্পটে আপনার বাইক ছিল। তারা যেটা মনে করতেছে এই অকারেন্সটা যারা ঘটাইছে তারা এই বাইকটা রেখে পালাইছে। এখন মানুষ বাইক দিয়ে আরও খুব তাড়াতাড়ি পালাইতে পারে, বাইক ছাড়া আসতে পালাবে, হয়তো বা তারা তাড়াহুড়োয় দুইটা বাইক ছিল, একটা বাইক রেখে আরেকটা নিয়ে পালাই গেছে, এরকমই কাহিনী তারা আমাদেরকে বলছে। এবং আমাদের জন্য থানায় যায়, মানে আমি তখন নিজেও গেছিলাম থানাতে, তো আমাদের জন্য এরকম থানায় যে এই বাইকটা আনার জন্য রিকোয়েস্ট করাটাও কিন্তু একটা রিস্কি ব্যাপার, মানে তারা আমাদের উপর সাসপেক্ট করবে। তারপর আমরা গেছিলাম, যেহেতু আমরা কোনো ক্রাইম করি নাই, মানে ওই বড় ভাইয়ের সাথে আমরা গেছিলাম, ফ্রেন্ডের বড় ভাই, এবং পরবর্তীতে ওটা দেয় নাই, এবং অনেক টাকা পয়সা 10-15 হাজার টাকার মতো দিতে হয়েছে, এবং আমাদের অনেকভাবে প্রমাণ করতে হয়েছে, এবং মালিকানাও ট্রান্সফার করা ছিল না, বিশাল এক ঝামেলা হয়েছে। তো শুধু 10-15 হাজার টাকা তো থানাতে দিতে হয়েছে, এরপর আর কোথায় কোথায় লাগছে এগুলোতে আমি ইনভলভ ছিলাম না পরে। তো পরবর্তীতে এই ব্যাপারটা আমি জানতে পারছি আর কি। লাস্টলি যেটা হয়েছে, বাইকটা তারা ছুটাইতে পারছে। তো এইটাই আর কি। দেখেন, আপনারা রাস্তাঘাটে এরকম বাইক ঠ্যাক রেখে চলে যাবেন, একটা অকারেন্স ঘটবে, আপনাকেও কিন্তু সাসপেক্ট করা হবে। আর আজকের মেইন টপিকসটা হচ্ছে, বাইক যদি কখনো কিনেন সেকেন্ড হ্যান্ড, তাহলে আপনারা অবশ্যই আপনাদের বাজেটে নাম ট্রান্সফারের খরচটা ধরে রাখবেন 6-7 হাজার টাকা। অ্যাকচুয়ালি প্রবাবলি এটা 4,500 টাকা, 4,000 টাকা এরকম লাগে, বাট অনেকে লোক দিয়ে করায় তখন 6, 6.5, 7 এরকম লাগে, যে যেরকম পারে নেয়। আর আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে ফার্স্ট পার্টির জন্যই। ফার্স্ট পার্টি যদি আপনারা সেফ থাকতে চান, মানে যে বাইকটা বিক্রি করছেন সে যদি সেফ থাকতে চান, তখন কিন্তু আপনাকে অবশ্যই এই মালিকানাটা বদলি করে দিতে হবে। আমার এমন একটা কেস হয়েছে, প্রায় ধরেন 2010-এর দিকে আমি একটা বাইক সেল করছিলাম একজন খুব ভদ্র একটা ছেলের কাছে। তা আমি জানি না সে পরবর্তীতে কিভাবে নামটা ট্রান্সফার করে নিবে, তখন আমি তাকে নাম ট্রান্সফার করে দিইনি, বাট পরবর্তীতে তাকে আমি খুঁজে বের করে আমার নামটা ট্রান্সফার করে দিছি, কারণ ওই মানে 1 বছরের মধ্যেই, কারণ এই ব্যাপারটা আসলে রিস্কি হয়ে যায় যখন আমি ব্যাপারটা শুনছি। তো আমাকে একজন পুলিশ এটা বলছে যে, যখন আমি একদিন রাতে মাওয়া যাচ্ছিলাম ঘুরতে, ওইটা মাওয়ার আগের হাইওয়ে যেটা ছিল, এখনকার এক্সপ্রেসওয়ে না,
তো তখন একজন খুব মানে একজন ভদ্রলোক, তার মুখে বেশ বড় লম্বা দাড়ি, ওনার সাথে মাওয়াতে আমরা প্রায় রাতেবেলা ঘুরতে যেতাম। তো তিনি আমাকে যেটা বলছে, আমি ইন্ডিকেটরটা অনেক পরে খেয়াল করছি, মেইনলি চেকপোস্টে আপনি ঝামেলায় পড়ে যাবেন, তারা অনেকক্ষণ আপনাকে দাঁড়া করে রাখবে, চেক করবে নাম্বার এবং কেন মালিকানা পরিবর্তন করেন নাই, থানায় নিয়ে যাবে, এরকম অনেক কিছু হইতে পারে। তো এটাই ছিল আজকের টপিকস, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাজ এন অ্যাওয়ারনেস টপিকস। তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।